হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু গল্প কথা। আজকের এপিসোডে যে ঘটনাগুলি আছে বেশ কিন্তু ভয়ের। তবে ঘটনায় যাওয়ার আগে বলতে চাই, যারা এখন অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে গল্প কথার পাশে থাকো। আজকের যে প্রথম ঘটনাটি আছে লিখেছে শিপ্রা ব্যানার্জি, এবং তার ঘটনা যাওয়ার আগে কিছু কথা বলতে চাই। যারা আমাকে ঘটনা পাঠাতে চাও তাদের কি করতে হবে, ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা সেখানে আমাকে ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারো। চলে যাব আজকের প্রথম ঘটনায়। শিপ্রা ব্যানার্জি যেভাবে ঘটনাটি লিখেছে আমি ঠিক সেভাবেই ঘটনাটি পড়ছি। ঘটনাটি যেদিনকার, সেদিন আমার ছোট ছেলে হঠাৎ একটা পুরনো ঘটনা বলল আমাকে। ওর শৈশবের ভূত দেখার ঘটনা। আমি তো ভুলে গিয়েছিলাম, অনেক দিন আগের ব্যাপার। তো এখন ছেলে এক নামজাদা গভর্নমেন্ট কোম্পানিতে পদস্থ কর্তা, কিন্তু ছেলেবেলা সেই স্মৃতি আজও ওর মনে আছে। ও বলতেই আমারও মনে পড়ে গেল, তখন আমরা বেহালার একটি ভাড়া বাড়িতে থাকতাম। দুই ছেলেকে নিয়ে আমরা কর্তা গিন্নি থাকতাম। দুই ছেলে নয়, 8-7 বছরের। বাড়িটা দোতলায়, বাড়িওয়ালা সব পরিবারে বাস করেন, আর একতলায় আমরা থাকি। বাড়ির পেছনে অনেকটা জমিতে আম বাগান ছিল, কিন্তু কেউ ওখানে আম পাড়তে যেত না। ওই আম বাগানে কোনো এক সময় কেউ গলায় দড়ি দিয়েছিল। তারপর থেকে সবাই বলতো ওখানে নাকি ভূত আছে। আশেপাশের বাড়ির লোকেরাই বলতো। বাড়িওয়ালা কোনোদিন কিচ্ছু বলেনি। বাড়ির পাশেই একটা 3 ফুট চওড়া গলি ছিল। সেই গলির গা ঘেঁষে পাশের বাড়িটা। একদিন রাত তখন প্রায় 11টা। বড় ছেলে ঘুমিয়ে পড়েছে, ছোট ওর বাবার পড়ার ঘরের খাটে বসে খেলছে। গলির দিকে জানালাটা খোলা ছিল। ওর ঘুম আসতো না যতক্ষণ না আমি ওকে পাশে নিয়ে শুচ্ছি। আমরা দুজনে ডাইনিং হলে রাতের খাওয়া দাওয়া সারছিলাম। হঠাৎ ও দৌড়ে আমাদের কাছে এসে বলল, বাবা, মা দেখো, জানালায় ভূত এসেছে। ওর বাবা বলল, কি হয়েছে বিট্টু? ওকে দেখলাম খুব ভয় পেয়েছে। আমরা খাওয়া হয়ে গেছিল, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে ওকে নিয়ে শোবার ঘরে ঢুকে গেলাম। ছোট্ট ছেলে, জানি না কি দেখেছে। বিছানায় শুয়ে ওকে জিজ্ঞাসা করলাম, কি দেখেছো বাবা? আমাকে বলো, সবটা বলে দাও। বিট্টু বলল, মা, আমি তো খাটে বসেছিলাম, হঠাৎ একটা ধূপ শব্দ করে কে যেন গলি দিয়ে চলে যাচ্ছিল। ওই আম বাগানের দিক থেকে এসেছিল সেটা। যেতে যেতে জানালার কাছে এসে আমাকে দেখে দাঁড়িয়ে গেল। একদম চোখের সামনে দেখলাম একটা কালো কুচকুচে মূর্তি, কপালে সাদা সাদা ফোঁটা আঁকা, গালেও সাদা ফোঁটা। আমাকে দেখেই বিশাল হামুক করে আওয়াজ করে উঠল। মুখের ভেতর লম্বা লাল জিভ আর সাদা দাঁত দেখতে পেলাম। তারপর ভ্যানিশ, আর দেখতে পেলাম না ওনাকে। ওটা ভূত ছিল, তাই না মা? আমি শুনে খুব অবাক হলাম। ছোট বাচ্চারা অনেক কিছুই কল্পনা করে, কি জানি ওটা সত্যি ছিল কিনা কল্পনা। ওর বাবাকে সকালে সব কিছু বললাম। ও বলল বোধ হয় চোর এসেছিল, কিন্তু চোর কিভাবে ভ্যানিশ হয়ে যেতে পারে, আর চোর এরকমভাবে সেজে আসে কি? তারপর থেকে রাতে আমরা ওই জানালাটা বন্ধ করে রাখতাম। এই ঘটনার বছর 2 পর আমরা ওই বাড়িটি ছেড়ে দিই এবং নিজস্ব বাড়িতে চলে যাই। এটাই ছিল ঘটনা। প্রথম ঘটনাটা কিন্তু বেশ অদ্ভুত ছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও। এবং যারা আজকে ফার্স্ট টাইম গল্পকথার ঘটনা শুনছো তাদেরকে বলবো, প্লিজ লাইক এবং কমেন্ট করতে ভুলো না। তোমাদের ঘটনা কেমন লাগছে সেটা অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে ভুলো না। এবং তোমরাও যদি গল্পকথায় ঘটনা পাঠাতে চাও তোমাদের কি করতে হবে, ডিসক্রিপশান বক্সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা সেখানে আমাকে ঘটনা লিখে পাঠাতে পারো। অথবা তোমরা যদি মনে করো আমাকে প্রত্যেকটা মুহূর্তে আমাকে আপডেট করতে পারো, হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাকে ঘটনা পাঠাতে পারো। এবং বলে রাখি, গল্প কথা কিন্তু কোনো রকম কুসংস্কারকে প্রমোট করে না। আমরা
ঘটনাগুলিকে শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই নিয়ে আশা করব গল্প কথা পরিবারের যত সদস্যরা আছো, যারা ঘটনা শুনছো, তারাও কিন্তু ঘটনাগুলিকে শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই গ্রহণ করবে। কেমন লাগলো আজকের প্রথম ঘটনাটা জানিয়ে দাও। চলে যাবো আজকের দ্বিতীয় ঘটনায়। আজকের দ্বিতীয় ঘটনাটাও কিন্তু বেশ অদ্ভুত। আশা করব তোমাদের বেশ বেশ ভয় লাগবে। চলে যাচ্ছি আজকের দ্বিতীয় ঘটনায়। আজকের দ্বিতীয় ঘটনাটি লিখেছে বরিন দে। তিনি ঘটনাটি যেভাবে লিখেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। সাল 2019, সন্ধ্যে 7টা নাগাদ অফিস থেকে ফিরে মুখ হাত পা ধুয়ে পোশাক পরিবর্তন করে মুখে কিছু দিয়ে বাড়ির দোতলার দরজায় বেল দিলাম। যথারীতি কৃষ্ণ রমেনদার পরিচালক দরজা খুলে দিল। ঘরের ভেতর থেকে মিষ্টি সুগন্ধ আসছে, উম্বরি তামাকের। বসার ঘরে দেখি রমেনদা তার আরাম কেদারায় বসে যথারীতি গড়গড়ায় তার সেবন করছেন। আমাকে দেখে সেই চিরপরিচিত হাসি হাসলেন। আমি রমেনদার কাছে চেয়ারটা টেনে নিয়ে বসে পড়লাম। দেখি একটা বই উল্টো করে বুকের ওপরে খোলা। কৃষ্ণ এসে এক কাপ লিকার চা রেখে গেল। সেন্টার টেবিলটায় আমি কাপে চুমুক দিয়ে একটা সিগারেট ধরালাম। বললাম, কি করে কাটালে সারাদিন? কিছু না বলে রমেনদা আবার মৃদু হাসলেন। তারপর সাধারণ কথাবার্তা হতে লাগলো। মিনিট 15-20 আলাপচারিতার পর উনি বললেন, শীত তো ভালোই পড়েছে। আমি সম্মতিসূচক মাথা নাড়লাম। শীত পেয়েছিলাম রাজস্থানে, বুঝলে, তখন এখনকার মতো নয়। বললেন রমেনদা, তা সেই ঠান্ডায় একবার গিয়েছিলাম জয়সলমীর। সেখানে একবার কাজ সেরে ফিরতে দেরি হয়ে গেল। তা 30 থেকে 40 বছর আগে জয়সলমীর। তখন প্রায় রাত 10টা, 10:30 হবে। আমি গাড়িতে আমার আস্তানায় ফিরছি। পথঘাট একদম শুনশান। তখন রাস্তায় আলো কম। সময় গড়িয়ে গেছে। ফিল্ডের কাজ জানোই তো সব কিছু। এর আগেও বলেছি, উনি জিওলজিক্যাল সার্ভেতে কর্মরত ছিলেন। আমার আস্তানাটা খুব নিরিবিলি আর আছে বেশ কিছু গাছের সমাহার। সারাদিনের কাজ বেশ ধকল গেছে। যেখানে গিয়েছিলাম জায়গাটা 50 থেকে 60 কিলোমিটার হবে আমার বাড়ি থেকে। আমার কেমন মনে হলো এতক্ষণ লাগার কথা নয় আমার আস্তানায় পৌঁছাতে। তবুও মন শক্ত করে এগিয়ে যাচ্ছি। এবার বেশ গাছপালার দেখা পেলাম। মনকে প্রমোদ দিলাম, এই তো এসে গেছি। আর আধ ঘন্টা চলার পর আমার গোলাপি রঙের বাড়িটা নজরে এলো। আমি ডান দিকে বাড়ির সামনে গাড়ি পার্ক করলাম। তারপর গাড়ি থেকে নেমে গাড়িতে চাবি দিয়ে বাড়ির দিকে গেলাম। চতুর্দিক নিস্তব্ধ, নিঝুম। গাছের ছায়ায় চারদিকটা ম্রিয়মান। চিনতে অসুবিধা হচ্ছে, টর্চটাও বেরোয়নি। বাড়ির দরজায় পৌঁছাতে হেঁটে 10 মিনিট লাগলো। যাই হোক, বাড়ির দরজায় তালা খুলতে গিয়ে হলো মুশকিল। যতই চাবি ঘোরায় তালা আর খুলল না। ঠিক সেই মুহূর্তে কারো পায়ে চলার আওয়াজ পেলাম। দেখি আমার বাড়ির উল্টো দিক থেকে কেউ হেঁটে আসছে। আমি লক্ষ্য করলাম এবং দেখলাম এ তো আমি হেঁটে আসছি। আমি দরজা থেকে একটু পিছিয়ে দাঁড়ালাম। লোকটা আমাকে লক্ষ্য না করে সোজা দরজা ভেদ করে ভেতরে ঢুকে গেল। আমি হতবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। এটা আবার কি হলো? আবার তালা খোলার চেষ্টা করলাম। এবার তালাটা খুলল। ভেতরে ঢুকে ভয়ে ভয়ে আলোটা জ্বালালাম। আলোটা জ্বলল না। আমি বেশ ঘাবড়ে গেলাম। আন্দাজে সিঁড়ি দিয়ে ওপরে উঠলাম। এই ঠান্ডায় ও ঘেমে উঠেছি। চোখের ঘুমের কাছে বা হাতটা এনে দেখলাম 11:30 বাজে। আমি জুতো খুলে বসার ঘরের দরজাটা খুললাম। তারপর ডয়ারে হাটকে একটা মোমবাতি বার করে জ্বালালাম। তারপর অন্য ঘরগুলো ঘুরে দেখলাম। কেউ কোথাও নেই। ঘর বলতে দুটো ঘর, একটা রান্নাঘর, একটা বাথরুম। এবার বাথরুমে ঢুকে মুখে চোখে জল দিয়ে শোবার ঘরে এসে জামা কাপড় বদলালাম। তার আগেই আর একটা মোমবাতি খুঁজে পেয়েছিলাম।
সেটা শোবার ঘরে জেলে দিয়েছি। অন্য মোমবাতিটা বসার ঘরে জ্বলছে। ও ঘর থেকে হালকা আলো আসছে। তারপর ভয়ে ভয়ে বসার ঘরের ফ্রিজটা খুললাম। মোমবাতির আলোয় চেষ্টা করলাম কিছু খাবার আছে কিনা। না, কিচ্ছু নেই। শেষে কয়েকটা বিস্কুট পেলাম। সেগুলো নিয়ে বসার ঘরে বসে খেতে লাগলাম। সেগুলো শেষ করে রান্নাঘরে গিয়ে জল খেয়ে নিলাম। এবার শুয়ে পড়ি। ভাবলাম কখন আলো আসবে কে জানে। এরপর বসার ঘরে সোফায় বসে একটা সিগারেট ধরালাম। একটু বিশ্রাম দরকার। বাড়িতে ঢোকার সময় দেখা ঘটনাটা মনের ভেতর ঘুরছে। কি দেখলাম? পরিষ্কার দেখেছি। এবার সিগারেটটা শেষ করে অ্যাশট্রেতে চেপে নিভিয়ে দিয়ে অন্য মোমবাতিটা নিয়ে শোবার ঘরে এলাম। দুটো মোমবাতি কাবারের ওপর জ্বলছে। একটু আলোটা বেশি রয়েছে, তবু বেশ ম্রিয়মান। শোবার ঘরে ড্রেসিং টেবিলটার সামনে দাঁড়িয়ে আয়নায় চুলটা আঁচড়াতে লাগলাম। আর আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম আয়নায় আমার প্রতিবিম্বটা স্থির হয়ে আছে, নড়ছে না। আমি কিন্তু চুল চিরুনি চালাচ্ছি। ভয় পেয়ে আমি পিছিয়ে এলাম আর খাটে ধাক্কাকে বসে পড়লাম। আর ঠিক সেই সময় যা ঘটল ভাবলে আমার গায়ে আজও কাটা দেয়। আমাকে অবাক করে আমার প্রতিবিম্বটা আয়না থেকে বাইরে বেরিয়ে এলো আর আমার সামনে এসে দাঁড়ালো। আর সেই গভীর নিস্তব্ধ রাতে, সেই নিভু নিভু আলোতে আমি আতঙ্কে চেঁচিয়ে উঠলাম। আর তখনই আমার চারদিক অন্ধকার হয়ে গেল। যখন আমার জ্ঞান এলো, আমার প্রথমটা বুঝতে অসুবিধা হলো আমি কোথায়। আমি ধীরে ধীরে উঠে বসলাম। এখন ভোর, দেখি একটা পুরনো ভগ্নস্তূপে আমি শুয়ে আছি। চতুর্দিকে আগাছা, ঝুল, মাকড়সার জাল। আমার সারা গায়ে ধুলো। আমার পরনে ঘরে পড়ার পোশাক, আমার খালি পা। তাদের একটা ভাঙা ফোকর দিয়ে ভোরের আলো আসছে। আমি ধরফর করে উঠে বসে পড়ি। তারপর দ্রুত একটা সরু অন্ধকার সিঁড়ি দিয়ে নিচে নেমে রাস্তায় এসে দাঁড়ালাম। দেখলাম অনতি দূরে পার্ক করা রয়েছে আমার গাড়িটা। চাবিটা ড্যাশবোর্ডে খুঁজতে আমি ছুটে গিয়ে গাড়িতে উঠে তাড়াতাড়ি করতে লাগলাম। আমি কোথায় এসেছি আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমি গাড়ি স্টার্ট করে চলতে আরম্ভ করলাম। বাড়ি পৌঁছে দেখি দরজা খোলা। আমি দ্রুত সিঁড়ি দিয়ে ওপরে উঠে দেখি সব স্বাভাবিক, শুধু সমস্ত আলোগুলো চলছে আর বাসার ঘরের কিছু সেন্টার টেবিল, অ্যাশট্রেতে নেভানো সিগারেটের শেষ অংশটা পুড়ে, আর সে দুটো মোমবাতির শেষ নিভে যাওয়া অংশ দুটো রাখা কাবারের ওপর, আর চিরুনিটা খাটের ওপর পড়ে। এই অবধি বলে রমেনদা স্থগিত করলো এটা আমার জীবনে ঘটে যাওয়া বিরলতম ঘটনা, যা আমাকে আজও ভাবায়। বলে রমেনদা গড়গড়ায় টান দিয়ে ধোয়া ছাড়লো। তখন বেশ রাত হয়েছে। এটাই ছিল ঘটনা। ঘটনাটা কিন্তু বেশ অদ্ভুত ছিল এবং তোমাদের জীবনে যদি, কারোর জীবনে যদি এরকম অদ্ভুত ঘটনা থেকে থাকে অবশ্যই কিন্তু গল্প কথায় লিখে পাঠাও। গল্প কথায় ঘটনা পাঠাতে হলে কী করতে হবে, ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা সেখানে আমাকে ঘটনা লিখতে পারো, অথবা তোমরা আমার ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারো। তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেটার মাধ্যমে আমাকে ঘটনা লিখে পাঠাও। এবং বলে রাখি, গল্প কথা কিন্তু কোনো রকম কুসংস্কারকে প্রমোট করে না। আমরা ঘটনাগুলি শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই নিই। আশা করব গল্প কথা পরিবারে যত সদস্যরা আছো তারাও কিন্তু ঘটনাগুলিকে শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই গ্রহণ করবে। এবং বলে রাখি, যারা এখন অবধি গল্প কথাকে সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে গল্প কথার পাশে থাকো এবং লাইক কমেন্ট করতে ভুলো না। কারণ তোমরা যদি লাইক আর কমেন্ট না করো তাহলে ঘটনার রিচ কিন্তু অনেকটাই কমে যায়। তাই আমি প্রত্যেকটা সময় তোমাদেরকে রিকোয়েস্ট করি, লাইক কমেন্ট করে গল্প কথার পাশে থাকো। চলে যাব আজকের তৃতীয় ঘটনা। আজকে তৃতীয় ঘটনাটা বেশ অদ্ভুত। আশা করব তোমাদের বেশ ভয় লাগবে। আজকের যে তৃতীয় ঘটনাটি আছে একটি হাসপাতালের ঘটনা। ঘটনাটি বেশ কিছু বছর আগে। এই ঘটনার দুটো ভাগ আছে এবং দুটো ভাগই পরপর করে লেখা। আমি প্রথম ভাগটা পড়ছি এবং যিনি ঘটনাটি লিখেছে তিনি তার নাম উল্লেখ করতে না করেছে। চলে যাচ্ছি ঘটনায়। সাল 2017। তখন সদ্য আমি
একটা হাসপাতালে চাকরি পেয়েছি। বাড়িতে আমি, মা, বাবা আর একটা ছোট্ট বোন আছে। আমি ছোটবেলা থেকেই আমার ইচ্ছা ছিল আমি নার্স হব, কিন্তু অনেক পড়াশোনা চালিয়ে যাওয়ার পরে এই শেষ 25 বছর বয়সে এসে আমি চাকরিটা পাই। আমি যেখানে চাকরি পাই সেই হাসপাতালের নাম আমি এখানে উল্লেখ করছি না, তবে সেটা নদিয়ার মধ্যে আমি এইটুকু বলতে পারি। আমাকে যেখানে ডিউটি দেওয়া হয় সেই হাসপাতালটা বেশ বড় জায়গা নিয়ে, এবং হাসপাতালের কিছুটা অংশ প্রায় ভগ্নাবশেষ বলা যায়। সেই জায়গাটুকুতে কেউ যাওয়া আসা করে না, আর তার পাশের ঘরগুলোই হচ্ছে আমাদের মতো নার্সদের থাকার জায়গা। আমি যেদিন প্রথম সেই হাসপাতালে যাই, আমি আমার থাকার জায়গা দেখে প্রথমে প্রচণ্ড ভয় পাই, কারণ বাইরেটা দেখে ভয় পাওয়ার মতো, কিন্তু ভেতরটা অতটাও খারাপ নয়। তবে তোমরা যদি মনে করো যে হাইফাই কোনো ব্যাপার, সেরকমটাও কিন্তু নয়। পুরনো হাসপাতালের যে ঘরগুলো থাকে সেই ঘরগুলোকেই পরিষ্কার পরিচ্ছন্ন করে আমাদের মতো নার্সদের থাকার ব্যবস্থা করা হয়। এটা নদিয়ার বহু হাসপাতালেই এই ব্যবস্থা করা আছে। প্রথম দিনটা আমার যেমন তেমনভাবে কেটে যায়। আসল ঘটনা শুরু হয় 2 দিন পর থেকে। আমি যখনই ডিউটি শেষ করে হাসপাতালে আসি, মানে হাসপাতালে ডিউটি শেষ করে যখন আমি আমার কোয়ার্টারে আসি, আমার অফিস রুম থেকে আমার কোয়ার্টারের দূরত্ব পায়ে হেঁটে 2 মিনিট। আমি খেয়াল করতাম আমার থেকে কিছুটা দূরে আর একজন নার্স হেঁটে হেঁটে ঠিক ওই ফ্ল্যাটেই ঢুকতো, মানে ওই কোয়ার্টারেই ঢুকতো। আমি আশ্চর্য হয়ে যেতাম যে ওনাকে কোয়ার্টারের ভেতরে আমি কোনো দিনও দেখতে পারিনি। আমি যখনই হাঁটতে হাঁটতে যেতাম ওনাকে আমি আমার থেকে প্রায় কিছুটা দূরে দেখতাম। একদিন আমার নাইট ডিউটি ছিল। ডিউটিতে যেতে আমার 10টা বেজে যায়। আমি খেয়াল করি আমাদের কোয়ার্টারের, আমার ঘরের পাশের সিঁড়িতে কেউ একজন বসে আছে। আমি প্রথমে ভাবি যে কোনো নার্স হবে হয়তো। আমি ভালো করে খেয়াল করে দেখি পরনে একটা টি শার্ট এবং একটা লেগিংস টাইপের কিছু পরা আছে, এবং সে মাথা নিচু করে সিঁড়িতে বসে আছে। আমি তাকে জিজ্ঞাসা করি যে আপনি কে? তখন সে আমায় বলে যে আমি কিছুক্ষণ আগে এই হাসপাতালে এসেছি, আমাকে 18 নম্বর বেডে রাখা হয়েছে। আমার শরীরের অবস্থা প্রচণ্ড খারাপ, আমার বাড়ির লোক একটু জানালে খুব ভালো হতো। আমি তখন বলি যে তুমি তো তোমার বাড়ির লোককে জানাতে পারো, তুমি এখানে কেন বসে আছো? উনি তখন বলে যে আমার কাছে ফোন নেই। আমি তখন তাকে বলি যে তোমার ফোন নাম্বারটা আমায় দাও। সে আমাকে তার ফোন নাম্বার দেয়। আমি কল করি এবং কল করে তার বাড়ির লোককে সমস্ত ঘটনা বলি, এবং তার বাড়ির লোক বলে যে আমরা এক্ষুনি আসছি। এই ঠিক 8 ঘন্টা পরে সে বাড়ির লোক আসে, এবং সেই বাড়ির লোক আসার পরে তারা যখন অফিসে যায়, তা অফিস থেকে জিজ্ঞাসা করে যে আপনারা কোথা থেকে খোঁজ পেলেন। তখন তারা আমার নাম বলে এবং অফিস থেকে আমাকে ডেকে পাঠায়, এবং আমাকে ডেকে বলে যে তুমি ইনাদের নাম্বার কোথা থেকে পেলে। তখন আমি বলি যে যেই পেশেন্টটা আছে সেই পেশেন্টই আমাকে নাম্বারটা দিয়েছে। তখন অফিসের যে ম্যানেজার ছিল সে প্রচণ্ড অবাক হয়ে যায়। সে বলে এটা কি করে সম্ভব? আমি বলি কেন? বলছে পেশেন্টকে হাসপাতালে আনার 1 মিনিটের মধ্যেই সে মারা যায়, সে তোমায় নাম্বার কি করে দিল? আমি প্রথমে বিশ্বাস করতে চাইনি। আমি তার সাথে সাথে সেই পেশেন্টের 18 নম্বর রুমে যাই এবং গিয়ে দেখি অ্যাক্সিডেন্টে মরা, সে মরে পড়ে আছে এবং তার গায়ে সাদা চাদর দেওয়া। আমি প্রচণ্ড অবাক হয়ে যাই। আমি কি করব বুঝে উঠতে পারি না। আমার সারা শরীর ঠান্ডা হয়ে যায়। এরপরেও আমার সাথে এরকম বহু ঘটনা ঘটেছে। এবার আসি পরের ঘটনায়। যেই নার্সকে আমি বিগত দিন ধরে দেখছিলাম, একদিন আমি খেয়াল করি উনি আমার পাশের কোয়ার্টারের একটি কোয়ার্টারে ঘরে ঢুকে গেল এবং দরজা বন্ধ করে দিল। আমি অবাক হয়ে এই ঘটনার কথা পরের দিন একজনকে জানাই, এবং সে আমাকে বলে যেটা কি করে সম্ভব। সেই কোয়ার্টারটা বেশ কিছু বছর ধরে বন্ধ। আমি তখন বলি যে কেন বন্ধ? তখন সে বলে যে এই কোয়ার্টারে একজন নার্স থাকতো,
তিনি প্রায় 14 বছর এই হাসপাতালে ডিউটি করেছে এবং তার শেষ জীবনে তিনি তার বাড়ি চলে যায় চাকদাতে এবং সেখানে গিয়ে তিনি মারা যায়। এবং তারপর থেকে নাকি অনেকেই সেই মহিলাকে, মানে আমি যে প্রথম ডিউটির সময় যাকে দেখতে পেলাম আমার দূরে দূরে হাঁটতে হাঁটতে যেত, তিনি সেই। এটাই ছিল আজকে ঘটনা। যদি ভালো লেগে থাকে অবশ্যই ঘটনাটি পড়ে শুনিও। আজকের 3টি ঘটনা বেশ অদ্ভুত ছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। এবং বলে রাখি, গল্প কথা কিন্তু কোনো রকম কুসংস্কারকে প্রমোট করে না। আমরা ঘটনাগুলি শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই নেই। আশা করব গল্প কথা পরিবারের যত সদস্যরা আছো, যারা ঘটনা শুনছো, তারাও কিন্তু ঘটনাগুলিকে শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবে গ্রহণ করবে। এবং বলে রাখি, তোমরাও যদি মনে করো যে গল্প কথায় ঘটনা পাঠাবে, তোমাদের কি করতে হবে, ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে আমাকে সেখানে ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারো। এবং তোমরা যদি মনে করো আমাকে ইমেলের আইডির মাধ্যমে ঘটনা পাঠাতে পারো। এবং বলে রাখি, তোমরা প্লিজ লাইক কমেন্ট করতে ভুলো না, কারণ তোমরা যদি লাইক আর কমেন্ট না করো তাহলে ঘটনার রিচ অনেকটাই কমে যায়, যার ফলে অনেকের কাছে ঘটনা পৌঁছায় না। তাই তোমাদের রিকোয়েস্ট করবো, লাইক কমেন্ট করে গল্প কথার পাশে থাকো। অনেক ধন্যবাদ আজকের 3টি ঘটনা শোনার জন্য। দেখা হচ্ছে সামনের দিন ঠিক রাত 10টায়।